17 বছর ধরে চলা একটানা একটি শো কেন হঠাৎ করে বন্ধ হয়ে যায় এবং এই শোটি বন্ধ হওয়ার পিছনে এক ভয়ানক তথ্য খুঁজে পাওয়া যায়, যেখানে জানা যায় এই শোটির মেকারদের কাউকে যৌন হয়রানি করত এবং মানসিক অত্যাচার করত। छोड़ते वो किसी को भी नहीं है, ट्राई वो सब पे मारते हैं, इतना मिसबिहेव करते हैं वो। बाजू में से आए धीरे से, उन्होंने मेरे को बोला तुम्हारे होठ ना बड़े सुंदर है। এবং ताछाड़ा কাউকে তো আবার 1 বছর হয়ে যায় তাও তাকে পারিশ্রমিক দেয় না। पैसा लेने के लिए क्यों जाना पड़ा मुझे, क्योंकि उन्होंने पैसा लेने के लिए भी क्या कि हमारे यहाँ एक एग्रीमेंट है, आप फुल एंड फाइनल एग्रीमेंट उस पे साइन करो तो पैसा देंगे, अब वो मुझे स्वीकार्य नहीं था। যেই শোটা বছরের পর বছর এক একটা রেকর্ড গলে, যেমন 1000টা এপিসোড এবং এখন তো 4000এরও বেশি এপিসোডে পৌঁছে গেছে। রেকর্ড করার পরেও আজ এই শোটা থেকে সমস্ত মেন ক্যারেক্টার গুলো সরে যাচ্ছে কেন, এর পিছনে রয়েছে এক ভয়ানক সত্য। সবকিছু বিস্তারিতভাবে জানা হবে আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। दूसरों की प्रतिभाओं से कमाने वाले लोग हैं। आंखों में आंसू भी आए, रोए भी, कुछ नेगेटिव बातें हैं जो मैं नहीं करना चाहता यहाँ। छोड़ते वो किसी को भी नहीं है, ट्राई वो सब पे मारते हैं। बाजू में से आए धीरे से, उन्होंने मेरे को बोला तुम्हारे होठ ना बड़े सुंदर है। ऐसा लगता पकड़ के किस TMKOC মানে তারক মেহতাকে উল্টা চশমায় সাফল্যের কারণ ছিল সরলতা। অন্য সিরিয়াল যখন শাশুড়ি বৌমা ষড়যন্ত্র, পুনর্জীবন এবং প্রতিশোধে ভরা ছিল, সেখানে TMKOC এক অন্য বাতাস নিয়ে এসেছিল এই সিরিয়াল জগতে। তাদের শোটিতে কোনো অপ্রতিকর শক্তি ছিল না, কোনো ষড়যন্ত্র, কোনো প্রতিহিংসা এবং কোনো বউকে অত্যাচারের দৃশ্যও ছিল না। এটি ছিল হাসি, সহানুভূতি এবং সাধারণ জীবনযাত্রার একটি আর্ট অফ সিম্পলিসিটি। জেঠালাল ছিল গোকুলধাম সোসাইটির সবচেয়ে জনপ্রিয় চরিত্র। গাদা ইলেকট্রনিক্স নামক এক দোকানের মালিক। তিনি সব সময় ঝামেলায় জড়িয়ে পড়েন এবং তার প্রিয় বন্ধু তারক মেহতাকে তিনি ফায়ার ব্রিগেড হিসেবে ডাকেন। এবং তার স্ত্রী দয়াভাবী গুজরাটি সাংস্কৃতিক এবং গ্রোবার প্রতি তার জেঠালালকে প্রায় টপ্পুকে পাপা বলে ডাকেন। শুরুর দিকে চম্পকলালি সব ভুল করতেন এবং সামান্য গ্রাম্য স্বভাব ছিল এবং সকলের কাছে বকা শুনতেন। মহিলা মন্ত্রীরা একের পর এক হিংসা করতেন, ঝগড়া করতেন, যা আমাদের বাস্তব জীবনের পাড়াপড়শির সাথে মেলে। এই ডাইরেক্টনেস অ্যান্ড ইমপারফেকশন ছিল কমেডির উৎস। মনে করুন সেই পর্বটি যেখানে টাপ্পুর বাল্য বিবাহের চেষ্টা হয়েছিল, যেখানে চম্পকলাল ভুল ছিলেন কিন্তু সেই হাস্যরসের মাধ্যমে ভুল স্বীকার করে নিলেন। কমেডিও ছিল, শিক্ষাও ছিল, কিন্তু জোর করে চাপানো হয়নি, কিন্তু মানে ওই বিবাহটা কিন্তু করানো হয়নি। কমেডির মাধ্যমেও কিন্তু শিক্ষা দিয়েছিল। इंस्पेक्टर साहब यही है जिसने बाल विवाह कराया अपने बच्चे का। और जी ये जेठालाल है ना, इसी ने बाल विवाह का ये घोर पाप किया है। দয়াবান মানে দিশা ভাবানির বচন ভঙ্গি আর জেঠালালের সাথে তার রাসায়ন, এই একটা চরিত্র গোটা শোটিকে টেনে নিয়ে যেত। তার শোটিকে ছেড়ে যাওয়াই প্রমাণ করে যে সে কতটা জরুরি ছিল এই শোটার জন্য। শো এর পতন শুরু হয় যখন নির্মাতারা পরিবর্তনকে ভয় পেতে শুরু করেন। তারা মনে করেন পুরনো ফর্মুলা ধরে রাখলেই দর্শক আটকে থাকবে, কিন্তু 17 বছর ধরে একই গল্প কি চলবে? না। যে চম্পকলাল ভুল করতেন সে আজ হাফ গান্ধীজি হয়ে উঠেছেন। তিনি কোনো ভুল করেন না, শুধু জেঠালালকে চিৎকার করে উপদেশ দেন। এর ফলে কমেডি শেষ, শুরু হয় মোরাল পলিসিং। পোপটলালের বিয়ে আজ পর্যন্ত হয়নি। এই একটি প্লটকে 15 বছর ধরে টেনে আনা হচ্ছে। দর্শকদের কাছে তা হাসির বদলে বিরক্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। টাপু সেনার বয়স বাড়েনি, তারা এখনো সেই কলেজ স্কুলের লাইফে আটকে আছে, অথচ অভিনেতারা প্রায় 30 বছরের কোঠায় পৌঁছে গেছে। সময়ের সাথে তাল মিলাতে নির্মাতারা ব্যর্থ হয়েছেন। যেখানে আগে কমেডির মাধ্যমে শিক্ষা আসতো, সেখানে এখন প্রতিটি দৃশ্য শেষ হয় চম্পকলালের এক বিশাল জ্ঞান এবং প্রবচন দিয়ে। দর্শক কমেডি দেখতে চায়, ক্লাস করতে নয়। এই কারণে সহজ সাধারণ গল্পগুলো অতি গুরুত্বপূর্ণ এবং বোরিং হয়ে উঠেছে। শো এর চরিত্ররা এখনো নিজেদের মধ্যবিত্ত বলে, কিন্তু তাদের জীবনযাত্রা এখন কোটিপতির মতো। দামি পোশাক, বারবার বিদেশে ভ্রমণ, এতে সাধারণ দর্শকের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইন্সপেক্টর চালু পান্ডে ভুল করে জেঠালালকে গ্রেপ্তার করা, পুরুষ মন্ডলের পার্টি করার চেষ্টা আর চম্পকলালের বকুনি, এই চক্রটাই বারবার ঘুরছে। পর্দার সামনে গোকুলধাম হাসি খুশিতে ভরা থাকলেও কিন্তু পর্দার আড়ালে ছিল এক ভয়াবহ যুদ্ধক্ষেত্র। একাধিক অভিনেতার প্রস্থান এবং আইনি লড়াই প্রমাণ করে যে সৃজনশীল পতনের সাথে সাথে ভেঙে পড়েছে এই শো এর পরিবেশও। দয়াভাবী যে তার ব্যক্তিগত কারণে মানে 2017 সালে তিনি মাতৃত্বকালীন ছুটি চান, এরপর তিনি আর এই শোতে ফিরে আসেননি। তার না ফেরার পিছনে মূলত প্রযোজনা সংস্থার সঙ্গে বেতন এবং কাজের সময় নিয়ে বকেয়া চুক্তির
সংক্রান্ত মতবিরোধ ছিল বলে শোনা যায়। এবং তারপরে তারক মেহতা মানে কৈলাশ লোধা এই শোটি ছেড়েছিল 2022 সালে। তিনি অভিযোগ করেন এই শোয়ের নির্মাতারা তার 1 বছরের বেশি সময়ের বকেয়া বেতন আটকে রেখেছিলেন। তিনি আইনি লড়াই শুরু করেন এবং পরে প্রযোজকের বিরুদ্ধে বকেয়া বাবদ 1 কোটি টাকার বেশি টাকা জিতে নেন। লোদি বলেছেন এটি কেবলমাত্র টাকার লড়াই নয়, এটি আত্মমর্যাদা এবং সঠিক সম্মানের লড়াই। চরিত্রের নাম রোশন কৌর চৌধুরী, যার আসল নাম জেনিফার, যে 2023 সালে এই শোটি ছেড়েছিলেন এবং তিনি প্রযোজক অসিত কুমার মোদী সহ আরো 2 জনের বিরুদ্ধে যৌন হয়রানি এবং মানসিক হেনস্থার গুরুতর অভিযোগ আনেন। আইনি লড়াইয়ে তিনি জয়ীও হন এবং আদালত প্রযোজক ক্ষতিপূরণ ও বকেয়া মেটানোর নির্দেশ দেয়। টাপ্পু মানে ভাব্য গান্ধী, তিনি 2017 সালে শো ছাড়েন। তিনি দীর্ঘ সময় ধরে একই চরিত্র অভিনয় করার পর চলচ্চিত্র এবং অন্যান্য ভিন্ন ধর্মী প্রজেক্টে কাজ করার জন্য নিজেকে মুক্ত করতে চেয়েছিলেন। অঞ্জলি চালক মেহতা মানে যার আসল নাম নেহা মেহতা, যে 2020 সালে শোটি সেরেছিলেন, তিনি সেটে শৃঙ্খলা এবং ডিকোরামের অভাবে অভিযোগ করেন এবং পরে দাবি করেন যে নির্মাতারা তার বকেয়া বেতন আটকে রেখেছেন। এই সব কারণেই ম্যাক্সিমাম পপুলার চরিত্রগুলোই কিন্তু এই শো ছেড়ে চলে যাচ্ছিল। এর জন্যই তো এই শোটা পুরোপুরি ভাবে ফিকে হয়ে পড়ে। এই সমস্ত অভিযোগগুলোই কিন্তু সবার সামনেই ঘটছিল। যেমন জেনিফার 2023 সালে অসিত মোদীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিল। সেজন্য 2024 সালে মার্চ মাসে POSH অ্যাক্ট এর অধীনে লোকাল কমপ্লেন্টস কমিটি LCC জেনিফারের পক্ষে দাঁড়ায় এবং অসিত কুমার মোদীকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হয় এবং বকেয়া মিটিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়। এত বছর পরেও TMKOC এখনো TRPর চার্টের শীর্ষে। এটি এই শো এর সবচেয়ে বড় প্যারাডক্স। 17 বছর ধরে এটি একই সময়ে চলছে। এটি শুধু একটি শো নয়, এটি ভারতীয় পরিবারের একটি দৈনিক অভ্যাস। বহু দর্শকের অভ্যাসের বশেই চ্যানেল পরিবর্তন করে না। অন্যান্য সিরিয়াল যখন খুবই নাটকীয় বা হিংসা, সেখানে TMKOC তখনও পরিবারের বান্ধব। ঠাকুমা ঠাকুরদা থেকে নাতি নাতনি সবাই একসাথে বসে দেখতে পারে। এই সেফ ভিউইং স্পেস এটিকে একটি বড় দর্শক এনে দিয়েছিল। নির্মাতারা এই TRP কে দেখিয়ে যুক্তি দেন যে তাদের উপদেশমূলক গল্প বলার ফর্মুলা এখনো দর্শকের পছন্দ, অথচ দীর্ঘদিনের ভক্তরা এই একই কারণে বিরক্তিবোধ করে। TMKOC কি পারবে সেই আগের মতো হাস্যকর এপিসোডগুলো আবার আনতে, দর্শককে হাসাতে? দর্শক হিসাবে আমাদের কিছু নির্দিষ্ট পরামর্শ রয়েছে যা এই শোটিকে বাঁচাতে পারে। এক, দয়াবানকে ফিরিয়ে আনতে হবে। যদি দিশা না ফেরে তবে এক যোগ্য এবং শক্তিশালী নতুন অভিনেত্রীকে আনতে হবে যিনি সেই শূন্যতা পূরণ করতে পারেন। চম্পকলালের চরিত্রকে সেই হাস্যকর ভুল করা মানুষটিতে ফিরিয়ে আনতে হবে যিনি উপদেশ দেওয়ার বদলে ভুল করে শেখান। পোপটলালের বিয়ে দিতে হবে। ববিতা অঞ্জলির প্রেগনেন্সির ট্রাক আনতে হবে যা নতুন পারিবারিক গল্প তৈরি করবে। পুরুষ মণ্ডলকে বছরে অন্তত একবার পার্টি করার অনুমতি দিতে হবে। দৈনিক সিরিয়ালের চাপ থেকে বেরিয়ে এসে শর্ট সিজন এবং ছোট গল্পগুলোর মনোযোগ দিতে হবে। এই সময়ে লেখকরা নতুন এবং শক্তিশালী স্ক্রিপ্ট লেখার সুযোগ পাবে। উপদেশ বন্ধ করে দিতে হবে। প্রবচন শো নয়, এটি যেন আবারও সেই কমেডি শো হয়ে ওঠে। এই শোটি সেই সময় একের পর এক অ্যাওয়ার্ড জিতে এনেছে। যেমন 2008 সালে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড পায় দিশা ভাকানি, 2009 সালে বেস্ট অ্যাক্ট্রেস বেস্ট সিরিয়াল কমেডির অ্যাওয়ার্ড পায় এবং 2012, 13, 14, 15, 16 এবং 19 সালেও কিন্তু প্রচুর পরিমাণে অ্যাওয়ার্ড পায় এই শোটি। TMKOC শুধু একটা সিরিয়াল নয়, এটি ছিল একটা আবেগ। ভারতবর্ষের টেলিভিশন ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায় যা আজও কলঙ্কিত। এটা দেখার পালা প্রযোজক অসিত কুমার মোদী অভিনেতাদের বকেয়া মিটিয়ে সেটের পরিবেশ ঠিক করে এবং গল্প বলার নতুন পদ্ধতি এনে সেই শোটিকে আবার পুরনো গৌরবে ফিরিয়ে আনতে পারে কিনা। এই TMKOC মানে তারক মেহতা কা উল্টা চশমায় রাইজ এন্ড ফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটুও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।